আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস, শিগগিরই বন্দীরা মুক্তি পাবে জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি রংপুরের ছিন্নমূল মানুষ। এবং আজ শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সরকারের বিরুদ্ধে অনীহার অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে সরকারের প্রথম বৈঠকেই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ জানতে চায় সংগঠন দুটি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটি বলছে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়নের দাবি থাকলেও সরকার ধীরে এগোচ্ছে। সরকার ধীরগতিতে নিয়েছে, আমরা এটা বিশ্বাস করি। সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। সরকারের এতে অনেক ব্যাগ পেতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে সহযোগিতার যে আচরণগুলো যদি আরো ভালো হতো তাহলে হতো এটা অনেক আগে হতে পারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবি, সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র দরকার। তা প্রণয়নে গড়িমসি করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। গাজায় 15 মাস ধরে প্রাণঘাতী লড়াই চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস। সমঝোতা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে আর সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জনের মৃত্যুর পর ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা শুরু করে। হামলা চালায় লেবানন, সিরিয়া, ইয়েমেনেও। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 46,000 ফিলিস্তিনি মারা গেছেন। যুদ্ধবিরতি চুক্তির পর জাতিসংঘ মহাসচিব গাজায় ত্রাণ কার্যক্রম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন বন্দীরা শিগগিরই মুক্তি পাবে। কক্সবাজার সমুদ্র সৈকতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। সৈকত ছাড়াও বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। পর্যটকদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা এবং এ নিয়ে বিস্তারিত জানতে আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সরদার আজম মানিক। কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। আপনিও বলছিলেন কক্সবাজারে এখন বিপুল পরিমাণ পর্যটক। তার কারণ হচ্ছে এখন বছর শুরু হয়েছে, জানুয়ারি মাস, এখন মৌসুম চলছে পর্যটনের। ফলে এখন আর শুক্রবার উইকেন্ড ডে নেই, এখন হচ্ছে প্রতিদিনই, সপ্তাহের প্রতিটি দিনই পর্যটকের পদবারে মুখরিত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আর যেসব পর্যটকরা প্রতিদিন এখানে ভিড় করছেন বা কক্সবাজারে ভ্রমণ করতে আসছেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে তবে কিছু পর্যটকরা অভিযোগ করেছেন তারা রাতের বেলা আরও নিরাপত্তার জন্য তারা প্রয়োজন মনে করছেন, রাতের বেলা যেন আরও নিরাপদ থাকে। এছাড়া আরেকটি বিষয়, এখন প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন কিন্তু এখন ভ্রমণ করা যাচ্ছে।
এখন প্রতিদিনই 2000 পর্যটক সেন্ট মার্টিন যাচ্ছে এবং আসছে। সে কারণে 5টি জাহাজ যাতায়াত করছে সেন্ট মার্টিনে। কেউ যদি যেতে চায় তাহলে সেন্ট মার্টিনে যেতে পারবে। এছাড়া মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া দ্বীপ সহ বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, সবগুলো পর্যটন স্পটে এখন প্রতিদিনই বিপুল সংখ্যক পর্যটক ঘুরে বেড়াচ্ছেন। আমরা সেটি দেখতে পেয়েছি এবং এসব পর্যটকরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। 3টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3টি টিম সার্বক্ষণিক এসব এলাকা পর্যবেক্ষণ করছেন এবং কোনো পর্যটক যদি হয়রানির শিকার হয় তাহলে তারা যেন সাথে সাথে অভিযোগ করেন এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জেলা প্রশাসন যেটি জানিয়েছে, কক্সবাজারের যে সমুদ্র সৈকতের পাশে যে ইসিএ এলাকা, সেখানে যাতে কোনো প্রকার অবৈধ স্থাপনা না হয় সেজন্য জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। সেখানে বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আর পর্যটকরা যাতে কক্সবাজারে আসতে হয়রানির শিকার না হয়, বাসে বা ট্রেনে সেখানেও বিশেষ টিম রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আপনি জানেন কক্সবাজারে এখন ট্রেন স্টেশন রয়েছে এবং এই মাসে যুক্ত হচ্ছে আরও নতুন 2টি ট্রেন। ঢাকা থেকে ট্রেন রয়েছে, চট্টগ্রাম থেকে আরও নতুন 2টি ট্রেন যুক্ত হচ্ছে। সে কারণে কক্সবাজার যে বিপুল পরিমাণ পর্যটকের আগমন, তার আগমনের হার আরও বৃদ্ধি পাবে। হোটেল মালিকরা বলছেন তারা এখন ব্যবসা ভালো করছেন। তারা বলছেন সারা বছরই যেন এরকম থাকে, তাহলে পর্যটন জমে উঠবে বাংলাদেশের অর্থনীতি, আর পাল্টে যাবে বাংলাদেশের যে অর্থনীতি। ধন্যবাদ আপনাকে মানিক। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে হাসি ফুটেছে রংপুরের ছিন্নমূল প্রতিবন্ধী ও অসচ্ছলদের মুখে। আগামীতেও যে কোনো দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনকে পাশে চেয়েছেন স্থানীয়রা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। হিমালয়ের কাছে থাকায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হয় রংপুরে। তাই কাকডাকা ভোরে ঘন কুয়াশা ঢেকে রাখে শীতের প্রকৃতি। বিগত দিনের মতো নতুন বছরে শীতবস্ত্র নিয়ে খেটে খাওয়া অসচ্ছল, প্রতিবন্ধী ও ছিন্নমূলদের পাশে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর সরকারি সিটি কলেজ মাঠে সংস্থাটির উদ্যোগে 200 পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মাঘের শীত মোকাবেলায় শীতবস্ত্র পেয়ে স্বস্তি ফিরেছে শীতার্তদের মাঝে। মাঘ মাসে ঠান্ডা বেশি রংপুরে, যেটা আর কি সবার সুবিধা ভালো গরিব মানুষের জন্য। আমরা কম্বল উপকার দিলেও তারা আমাদের উপকার হবে ঠান্ডার জন্য। আমরা হয়তো এত দামি কম্বল কিনতে পারবো না, সামর্থ্য নাই, যা হোক দিতেছে, আল্লাহ পাক যেন তার ভালো করে। গরিব মানুষের শীত বস্ত্র বিতরণ ভালো, অসহায় মানুষের জন্য পেশা দেয়, সেটা ধন্যবাদ জানাই আর কি। বাজারের দাম বেশি, কিনে পাইনি, খাবার পাইনি, না কম্বলটা দিলে গা দিয়ে আরাম করে পাবো। বাবা যে কম্বলটা দান করতেছে তাই সামনে বছর ফিস দিতে পারে, যেন সুন্দর গরম হোক, গাটা ঘুম ধরবে, এই চল নাহলে মাথা করে চক্কর দেয়, তো গা দেয়া থাকবো, শুতিমু, গরম লাগবো, আরামতে শুতে নিন পারবো। বাবা নিন পারবো, যাই কম্বল দেয় তার দোয়া দেব। সমাজের পিছিয়ে থাকা মানুষের কষ্ট লাঘব সহ তাদের উন্নয়নে ট্রাই ফাউন্ডেশন কাজ করে যাবে এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। প্রকৃত শীতার্ত তাদের মাঝেও এটা পর্যাপ্ত পরিমাণে কম্বল বিতরণ করা হলো এবং কম্বলের মানগুলো এত সুন্দর এবং হাতে নিয়েই যারা শীতার্ত তারা কিন্তু খুব খুশি হয়েছে। একদিকে বাচ্চারা পুষ্টি পাবে, আরেকদিকে বাচ্চাদের যদি শীত বস্ত্র দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা একটা নতুন মাত্রা যোগ হবে। এই অঞ্চলের মানুষদের উষ্ণতা পেতে ট্রাই ফাউন্ডেশনের যে উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের শীতের যে কষ্ট এটি লাঘব হবে, আমি আশা করব এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো থাকবে। শীতবস্ত্র বিতরণ সহ গত 20 বছর ধরে নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। চলতি শীতে শীতার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থা সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নগর জীবনের 4 দেয়ালের মাঝে থেকে নিরাপদ খাদ্য আর সুস্থ থাকা নিশ্চিত করতে অনেকে উদ্যোগী হয়েছেন ভবনের ছাদে ছাদ কৃষি গড়তে। তাদের একজন ঢাকার সিদ্ধেশ্বরীর মাসুদ আক্তার। তবে তিনি বলেছেন ছাদ কৃষি চর্চা করতে গিয়ে বেশ কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীতে 2700 বর্গফুট আয়তনের এই ছাদ কৃষির আয়োজনটি শুরু হয় 2016 সালে। উদ্যোক্তা মাসুদ আক্তার ফ্ল্যাটে থেকেও শারীরিক এবং মানসিক সুস্থ থাকার প্রত্যাশায় এবং নিরাপদ খাদ্যের অন্বেষণে যুক্ত হয়েছেন এই ফল ফসল উৎপাদনে।
এখন যে সবজির ভিতরে যে ভেজাল শুরু হয়েছে, যে কীটনাশক, এই কীটনাশকের জন্য বিভিন্ন কিডনির সমস্যা দেখা দিছে। বিশেষ করে আমার আত্মীয়র মধ্যেই ৫-৭ জনের হয়ে গেছে কিডনির সমস্যা, যার জন্য এখন এই সবজির প্রতি ঝোঁক দিছে, যতটুকুই করতে পারি নিরাপদ খাইতে পারি। এক পাশে ফলফলাদি আর অন্য পাশে সবজির ফসল, দেখতে একেবারে সবজি ক্ষেতের মতো। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার অনেকটাই। এই মরশুমে কত পার্সেন্ট শাকসবজি আপনাকে কিনতে হয়েছে আর কতটুকু আপনি আমার নিজের ছাদ কৃষি থেকে পাইছেন? 50% বাগান থেকে আসে। উদ্যোক্তার দাবি, সবুজ নগর গড়তে ছাদ কৃষির এই চর্চাকে ধরে রাখতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন। সরকারের উচিত জনগণকে উৎসাহ দেওয়া। সরকারি তরফ থেকে আমাদের প্রতি ছাদ বাগানে বাগানে আসতো, তাহলে মনে আমাদের উপকারই হতো, আমরা জানতে পারতাম, শিখতে পারতাম। শহরের প্রাণকেন্দ্রেও ছাদের উপরে এমন একটি সবজির বাগান হতে পারে যা ভাবাই যায় না। মাসুদ আক্তারের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই বাগানটি। এটি হতে পারে অন্যের জন্য অনুকরণীয়, একই সাথে পারিবারিক নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য একটি মোক্ষম উদাহরণ আজকের এই সবজি ক্ষেতটি। ঢাকার সিদ্ধেশ্বরী, মাসুদ আক্তারের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। যাচ্ছি বিপিএল আপডেটে। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমেই নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের বিস্তীর্ণ ক্ষেতে এখন কৃষকের পাশাপাশি কৃষি শ্রমিকদের ব্যস্ততা আগাম আলু তোলার কাজে। আলু লাগাইছি, আলু লাগে এগুলা আলুর দামও আছে, যেমন বেশি দামে লাগাইছি সেমন বেশি দামে বিক্রি করছি। আলু এগুলা বেশি ফলন তো বেশি হয়েছে বা দাম ভালো হয়ে গেছে। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আলু আবাদ করছেন চাষি। প্রতি বিঘায় লাভ থাকছে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। আমরা ভালো ফলনের জন্য কৃষি অফিসের সহায়তা চাই, ভালো কীটনাশক ব্যবহার করার জন্য। প্রথমে আমরা বিক্রি করছি ৫০-৫৫ টাকা, এখন আর ৩৮ থেকে ৪০ টাকা আলু লাভ করে আমরা লাভবান। আগাম জাতের আলু বেচাকেনায় বেশ কয়েকটি মৌসুমি হাট গড়ে উঠেছে এ অঞ্চলে। এখানকার আলু চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সব মিলে ৪০ গাড়ি ৫০ গাড়ি লট প্রতিদিন আলু বাজার বেচা কিনা হয়। আগাম আলুটা দিনাজপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেরকম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল। লাভজনক ফসল হওয়ায় আগাম আলু চাষে কৃষককে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উত্তরাঞ্চলের প্রায় মোট জমি অর্ধেকের মতো জমিতে এই আগাম জাতের আলু চাষ হয়েছে এবং তারা খুব ভালো ফলন পাচ্ছে, বাজার দরও তারা ভালো পেয়েছে। দিনাজপুরের ১৩ উপজেলায় এবার ৪৭,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আগাম আলুর আবাদ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। এই অঞ্চলে আগাম জাতের আলুর ভালো ফলন হয়েছে এবং এই আগাম জাতের আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্টভাবে এক সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আলুর ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই আগাম জাতের আলু চাষাবাদ পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন চাষিরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এবারে প্রকৃতি সংবাদ। দখলের কারণে দিন দিন দেশের পাহাড় কমে যাচ্ছে। ২০ বছরে প্রায় ১,০০০ পাহাড় কেটে ফেলা হয়েছে। দেশের পাহাড়ের খসড়া মানচিত্র প্রকাশ করে এই তথ্য জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাহাড়, নদী, খাল রক্ষায় পরিকল্পনা করে এগিয়ে যাওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধের তদারকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সিলেট, চট্টগ্রাম সহ দেশের ১৬ জেলায় ২৩,৫৪,৫৬৯টি উঁচু পাহাড়ের চূড়া আছে, যার ৯২% বান্দরবানে। গত ২০ বছরে ১১ জেলায় বড় বড় প্রায় ১,৩৩৪ হেক্টর পাহাড় কেটে ফেলা হয়েছে। উচ্চ ক্ষমতার স্যাটেলাইট ছবি থেকে দেশের পাহাড় ও টিলাসহ
প্রাকৃতিক সম্পদের মানচিত্র তৈরি করা হয়েছে। সেখানে এই তথ্য দিয়ে বলা হয়, কক্সবাজারের সবচেয়ে বেশি এলাকা জুড়ে পাহাড় কাটা হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলেই পাহাড় কেটেছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। পাহাড় কাটা বন্ধে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর কথা বলেন তিনি। জাতির উন্নয়ন মনস্তত্ত্বে ঢুকতে হবে যে আমরা পাহাড় আর কাটবো না। পাহাড় একবার কেটে ফেললে পাহাড় আর সৃষ্টি করার কিন্তু কোনো সুযোগ নেই। ফলে পাহাড় উন্নয়ন প্রকল্পের জন্য যতটা সম্ভব না কেটে চলা উচিত। এক হচ্ছে পাহাড় কাটতেছে, দুই হচ্ছে পাহাড়ি বনটা ধ্বংস হচ্ছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো দিয়ে তারা ইট বানাচ্ছে। তাহলে আমার ক্ষতি কি হচ্ছে? পাহাড় যাচ্ছে, বন যাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। উপদেষ্টা বলেন, ঢাকার 19টি খাল উদ্ধার এবং 4টি নদী দখল দূষণ মুক্ত করতে ফেব্রুয়ারি নাগাদ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পুরা শহরের সিওয়েজ গিয়ে পড়তেছে আমার নদীগুলোতে। তো এইটা আসলে পয়েন্টগুলো আইডেন্টিফাই করে অ্যাকশন প্ল্যান আমরা আশা করি ফেব্রুয়ারি এন্ড নাগাদ আমরা চূড়ান্ত করে ফেলতে পারবো। আরেকটা কথা বলে দিচ্ছি যে প্রত্যেকটা জেলা প্রশাসক তার শহরে তার জেলার একটা করে নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা শুরু হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে খেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। সুনির্দিষ্ট দিনক্ষণ জানতে চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস, শিগগিরই বন্দীরা মুক্তি পাবে জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছর উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি রংপুরের ছিন্নমূল মানুষ। এবং আজ শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।